আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি মাস্টারপিস মালায়ালাম মিস্ট্রি থ্রিলার মুভি। মুভির প্রথম হাফ একটু বোরিং হলেও লাস্টের টুইস্টগুলো আপনার মাথা খারাপ করে দিতে থাকবে। মনে হতে থাকবে এটা কি মুভি নাকি থ্রিলে ভরা একটা স্পেশাল প্যাকেজ। তাই মুভির মজা একটুও নষ্ট না করে স্পয়লার ছাড়াই মুভির ঝলক দেখিয়ে কাহিনী শুরু করছি। ಸತ್ಯ ಗೊತ್ತಾಗೋದಕ್ಕೆ ಮೂರೇ ದಾರಿ. ಇದು ಕೊಲೆ. ಇದು ಕೊಲೆ. মুভির শুরুতেই আমরা গ্রামের ভেতরে একটা গহীন জঙ্গল দেখতে পাই। সেই জঙ্গলের ভেতরে দুটো লোক অদ্ভুতভাবে হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছিল। তারা দৌড়াতে দৌড়াতে পানি ভর্তি কূপের সামনে আসে এবং দুম করে দুজনেই সেই কূপে লাফ দেয়। এরপর কি ঘটে সেটা এখন আমাদের দেখানো হয় না। তো সিন কাট হয়ে অনেক বছর পরে আসলে আমাদের কান্নাডার সুন্দর একটা গ্রাম দেখানো হয়। এতটাই সুন্দর গ্রাম আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই গ্রামেরই থানার কনস্টেবলকে দেখানো হয় যে কিনা এখানকার থানার সব থেকে বড় অফিসার গোবিন্দ নামের এই লোকটার বাড়িতে এসেছে। গোবিন্দ তখন তার মায়ের সাধের জন্য নিজ হাতে খুব যত্ন সহকারে একাই রান্না করছিল। কিন্তু গোবিন্দ এত যত্ন সহকারে রান্না করছিল সেটাও কিন্তু নিজের মায়ের জন্য নয়, তার শাশুড়ি আম্মার জন্য। এখানে একটা কথা বলে রাখি, গোবিন্দের শাশুড়ি অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ কোনো একটা কারণে মারা গিয়েছিলেন। কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে যে তার মৃত শাশুড়ি আম্মাকে সে এতটা সম্মান করে এবং তার মৃত শাশুড়ির জন্য সে নিজ হাতে কেনই বা সবকিছু রান্না করতেছে? সেই রহস্য যখন বের হবে তখন মাথা খারাপ হয়ে যাবে। তো আনন্দ গোবিন্দকে বলে, স্যার এবারও কি শহর থেকে আপনার ছেলে মেয়ে কেউই এখানে আসছে না? গোবিন্দ চুপচাপ থাকলে আনন্দ বলে, কিভাবে আসবে স্যার, আপনি তো আপনার ছেলে মেয়ের থেকেও আপনার ভাই বোনকে সারা জীবন বেশি ভালোবেসে এসেছেন। তো গোবিন্দ তখন ব্যাপারটা আড়াল করে বলে, ঠিক আছে তুমি থানায় গিয়ে সবকিছু সামলাও, আমি একাই এখানকার সবকিছু সামলাতে পারবো। আর তুমি তো জানো মায়ের সাথের সকল কাজ আমি নিজ হাতে করতে চাই। আর হ্যাঁ, দুপুরে সকলকে নিয়ে খেতে এসো কিন্তু। তো এরপর আনন্দ থানায় আসে। এখানে একটা কথা আপনাদের জানাই, এই সিনেমার কাহিনীটা ডিরেক্টর এমন ভাবে দেখিয়েছে যে সিনেমার কাহিনীটা 1950 সালের দিকের। আর সেই অনুযায়ী 1950 সালের মতো করেই সিনেমার কালার গ্রেডিং, প্রকৃতির দৃশ্য সবকিছুই তিনি সেভাবে সাজিয়েছেন যাতে সিনেমার কাহিনীটা 1950 সালের হিসেবেই ফিল করতে পারে দর্শকেরা। তো এখন আপনারা ভাবছেন আমি এত ফাও পেঁচাল কেন পারছি, সেটাও একটু পরে বুঝতে পারবেন। জাস্ট একটু ধৈর্য ধরুন, সামনে বিশাল বড় বড় থ্রিল অপেক্ষা করছে এই ফাও পেঁচালটা ঘিরে। তো এমন সময় থানায় আম্মাজি নামের এই মহিলাটা এসে আনাদকে বলে, ভাই আপনি কি আমার মেয়ে পঙ্কজার বিয়ের ব্যাপারে পণ্ডিতের কাছে গিয়েছিলেন? আনাদ বলে, দেখো তুমি আগে তোমার মেয়েকে বোঝাও যে ও সবসময় চন্দ্রশেখরের বাড়িতে গিয়ে ওর ছেলের সাথে কি করে। লোক এই বিষয়টা নিয়ে গ্রামে অলরেডি কানাঘোষা শুরু করেছে। আর এরকম কানাঘোষা চলতে থাকলে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ আমি কিভাবে আনবো আপনিই বলুন। আম্মাজি বলে, দেখো আনাদ, আমার মেয়ের বিয়ের বয়স চলে যাচ্ছে। যদি এই সময়ের মধ্যে ওকে বিয়ে না দিতে পারি তাহলে হয়তো ওর বিয়ের বয়স পার হয়ে যাবে। আর 2-1 বছর পর তখন আর ওকে কেউ বিয়ে করতে চাইবে না। তাই দয়া করে তুমি একটু চেষ্টা করো। এই বলে আম্মাজি অনেক রিকোয়েস্ট করে আনাদকে। এরপর সিন কাট হয়ে দুপুরে আসলে দেখি আনাদ থানার সকলকে নিয়ে গোবিন্দের মায়ের স্বাদ খেতে গোবিন্দের বাড়িতে এসেছে। গোবিন্দ সকলকেই অনেক তৃপ্তি সহকারে খাওয়াই এবং যাবার সময় সকলকে এক একটা করে গিফটও দেয়। তো এভাবেই দিন পেরিয়ে রাত নেমে আসে। কিন্তু আমরা গোবিন্দকে দেখি যে এখনো তার শাশুড়ি আম্মার কথা মনে করেই ক্লান্ত হয়ে আছে। তো পরের দিন সকালে গোবিন্দ তার খেতে কাজ করছিল। এমন সময় আনাদ গোবিন্দকে জানায়, স্যার শ্রীনিবাসজির মৃত্যু হয়েছে। এই কথা শুনতেই গোবিন্দ শ্রীনিবাসজির সৎকার করার জন্য তার বাড়িতে আসে। কিন্তু শ্রীনিবাসজির বাড়িতে আসার পর কিছু একটা দেখে সে বুঝতে পারে যে শ্রীনিবাসজিকে কেউ প্ল্যান করে মার্ডার করেছে। তো এখানে একটা কথা বলে রাখি, শ্রীনিবাস নামের যে লোকটার মৃত্যু হয়েছে সে এই গ্রামের অনেক প্রভাবশালী এবং অনেক টাকাওয়ালা ব্যক্তি। বাট অনেক টাকা থাকা সত্ত্বেও তার আপন বলতে এই দুনিয়াতে কেউ নেই। তার একটা ছেলে ছিল, বাট ছেলেটাও পড়াশোনা শেষ করে এখন বিদেশে আছে। আর সেই থেকে শ্রীনিবাসজি একাই তার জীবনটা পার করতেছে। কিন্তু তাকে কে হত্যা করতে পারে? কারণ শ্রীনিবাস এতটাই প্রভাবশালী ব্যক্তি যে এই গ্রামে তাকে হত্যা করার মতো সাহসী কেউ পাবে না। তাই আনন্দ ব্যাপারটা মানতে চায় না। সে বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, চলুন প্রথমে আমরা ওনার ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করি। ওনার ছেলেকে খুঁজে আগে ব্যাপারটা ওনার ছেলেকে জানানো উচিত। তো এসব কথা আম্মাচি আর আম্মাচির মেয়ে পাশ থেকে শুনছিল। পঙ্কজা তখন দুম করে বলে, রোহিত জানে ওনার ছেলের সম্পর্কে। আপনি ওকে জিজ্ঞাসা করলেই ও শ্রীনিবাসজির ছেলে অরুণের সম্পর্কে আপনাদের সবকিছু জানাতে পারবে। গোবিন্দ তখন জানতে চাই, কিন্তু কিভাবে রোহিত ওনার ছেলের সম্পর্কে বলতে পারবে? পঙ্কজা তখন বলে, কারণ রোহিত প্রতিনিয়ত চিঠি আদান প্রদান করে থাকে অরুণের সাথে। অনেকবার ও অরুণের সাথে কম্পিউটারে টেক্সটের মাধ্যমে কথাও বলেছে। এটা শুনেই আনাদ রেগে বলে, স্যার আজকাল ও একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছে।
আমি এখনই ওকে থানায় নিয়ে আসছি। সিনেমার ফ্ল্যাশব্যাকে চাই এটা দেখানোর জন্য যে এই রোহিতটাকে, তো রোহিত আসলে এই চন্দ্রশেখরের ছোট ছেলে। রোহিতেরা দুই ভাই। বড় ভাই সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, তাই রোহিতের বাবা মায়ের দুজনেরই স্বপ্ন রোহিতও যেন তার ভাইয়ের মতো সিভিল ইঞ্জিনিয়ারিং করে। কিন্তু রোহিত তার ভাইয়ের মতো সিভিল ইঞ্জিনিয়ার হতে চায় না। সে চায় সে কম্পিউটার নিয়ে পড়াশোনা করে জীবনে বড় কিছু একটা করবে। সেজন্য রোহিত তার ভাইয়ের কাছে একটা কম্পিউটারের আবদার করে। রোহিতের ভাই তাকে কম্পিউটার কিনে দেওয়ার আশ্বাস দিলেও তাদের মা এই প্রস্তাবে কোনোভাবেই রাজি হতে চায় না। কারণ মুভির গল্পটা 1960 সালের দিকে। তখন কম্পিউটারের প্রচলন গ্রামে তো দূরের কথা, শহরেও ছিল না। আর সেই সময় একটা কম্পিউটারের অনেক দামও ছিল। তো বাবা মা রেগে যাওয়ার পরেও রোহিতের বড় ভাই কম্পিউটারের বিষয়টাতে রোহিতকে সাপোর্ট করে, জাস্ট একটা শর্তে, সে যেন কম্পিউটার কেনার আগ পর্যন্ত তাদের বাবা মাকে আর কিছু না জানায়। তো পরের দিন রোহিতের বড় ভাই রোহিতকে একটা কম্পিউটার কিনে দেয়। কম্পিউটার হাতে পেয়ে রোহিত তো সেই খুশি ছিল। অন্যদিকে সিন ইন্সপেক্টর গোবিন্দের বাড়িতে আসলে দেখি শহর থেকে তার শালা প্রমোদ এসেছে। তো প্রমোদ যখন তার দিদির কাছ থেকে জানতে পারে রোহিতের কম্পিউটার আছে, তখন কম্পিউটারে ইম্পর্টেন্ট একটা কাজ করার জন্য তার দিদি আর গোবিন্দের সাথে রোহিতের বাড়িতে আসে। তো প্রমোদ যখন কম্পিউটারে তার ইম্পর্টেন্ট কাজটা করছিল, তখন রোহিত প্রমোদের কম্পিউটার চালানো দেখে পুরো হতবাক হয়ে যায়। তো কাজ শেষ করে প্রমোদ রোহিতকে অনেক ধন্যবাদ জানায়। প্রমোদ বলে, বাই দ্য ওয়ে, এই গ্রামে কম্পিউটার সাথে ইন্টারনেটও আছে। তো যাওয়ার সময় প্রমোদ রোহিতের কাছে একটা হেল্প চায়। সে বলে সে তার দিদিকে প্রতি সপ্তাহে একটা ইমেল করতে চায়। সে জাস্ট সেটার প্রিন্ট বের করে তার দিদিকে দিয়ে আসবে। কারণ আজকালকার জামানায় লেটার পাঠানো অনেক কঠিন একটা কাজ। আর এতে করে সে তার দিদির সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে পারবে। রোহিত প্রথমে রাজি হতে না চাইলেও প্রমোদ যখন বলে সে তার দিদিকে বলে দেবে প্রতি ইমেলের জন্য রোহিতকে তার দিদি 50 টাকা করে দিবে, টাকার কথা শুনেই রোহিত এবার এক কথায় রাজি হয়ে যায়। আর এই থেকেই রোহিতের জীবনে নতুন আরো একটা অধ্যায় শুরু হয়। গ্রামে যাদের যাদের পরিবারের ছেলেরা বিদেশে থাকতো তারা রোহিতকে ইমেল করতো, আর রোহিত সেই ইমেলগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দিত। এতে রোহিতের দিনগুলো অনেক ভালো যাবার সাথে সাথে অনেক টাকাও ইনকাম করতে শুরু করেছিল রোহিত। তো একদিন রাতে শ্রীনিবাসজির ছেলে অরুণ ইমেইল করে রোহিতকে বলে, হাই, আমি অরুণ, শ্রীনিবাসজির ছেলে। আমি বিদেশে চলে আসার পর থেকে বাবা আমার উপর অনেক রেগে আছে। সে আমার লেটারের রিপ্লাই পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই তুমি যদি একটু খবর নিয়ে আসতে যে আমার বাবা কেমন আছে, তাহলে অনেক খুশি হতাম। রোহিত অরুণের কথা মতো শ্রীনিবাসজির সাথে দেখা করতে আসলে বুঝতে পারে শ্রীনিবাসজি একদম খাটাস একটা ব্যক্তি। সে কাউকে পরোয়া করে না, সে তার মতো একদম এখানে ঠিক আছে। তো রোহিত অরুণকে ব্যাপারটা বললে অরুণ বলে, তুমি একদম ঠিক বলেছো। তো কথার মাঝে অরুণ আরো রোহিতকে জানায় কিছুদিনের মধ্যে হয়তো তার এখানকার চাকরিটা চলে যাবে। তাই সে চিন্তা করেছে তার চাকরিটা চলে গেলেই সে বাসায় ফিরে যাবে। কিন্তু তার বাবা তাকে আর হয়তো বাসায় আসার পারমিশন দিবে না। তারপর আমি চিন্তা করেছি গ্রামে ফিরে গিয়ে তোমার সাথে একটা বড় কোম্পানি স্টার্ট করব। কিন্তু এত বড় কোম্পানি স্টার্ট করতে গেলে আমাদের অনেক টাকা লাগবে। আমার বাবা যদি আমাদের সেই টাকাগুলো দিয়ে দিত, তাহলে আমাদেরকে আর কেউ থামাতে পারতো না। এভাবেই রোহিত আর অরুণের প্রতিদিন ইমেইলের মাধ্যমে কথা চলতে থাকে। তো একদিন অরুণ তার ভালোবাসার সম্পর্কে রোহিতকে বলে তাদের গ্রামের পঙ্কজা নামের একটা মেয়েকে সে অনেক ভালোবাসতো। তাই এখন পঙ্কজাকে সে একটা ইমেইল পাঠাতে চায়। এরপর রোহিত অরুণের পাঠানো ইমেইলটা প্রিন্ট করে পঙ্কজার বাড়িতে আসে। রোহিত পঙ্কজাকে অরুণের পাঠানো ইমেইলটা দিতেই পঙ্কজার দুচোখ খুশিতে ঝলমল করে ওঠে। আসলে পঙ্কজাও অরুণের অপেক্ষায় এতদিন পথ চেয়েছিল। পঙ্কজা অরুণের পথ চেয়ে আজও বিয়ে করেনি। তো রোহিত অরুণের বলা লেটারটা পঙ্কজাকে দিলে পঙ্কজা জানায় সে ইংলিশ পড়তে পারে না। রোহিত তখন লেটারটা নিয়ে বাংলায় পড়ে দেয়। রোহিত লিখেছিল, ডিয়ার পঙ্কজা, আমি জানি তুমি আমার পর অনেক রেগে আছো, কিন্তু কি করব বলো, আমি এখানে অনেক জরুরি কাজে ফেসে আছি। আমি দূরে থাকার পরেও তোমার সকল খবর রোহিতের থেকে নিয়েছি, কারণ আমি এখনো তোমাকে সেই আগের মতো ভালোবাসি। পঙ্কজাকে জিজ্ঞাসা করে, আপনি কি অরুণকে কিছু বলতে চান? পঙ্কজা বলতে শুরু করলে রোহিত লিখতে শুরু করে, ডিয়ার অরুণ, আমি তোমার অপেক্ষায় এখনো পথ চেয়ে আছি। তোমার চলে যাওয়াতে তোমার উপর আমার কোনো রাগ নেই। তোমার লেটার দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমাকে দেখতে অনেক মন চাইছে। প্লিজ তুমি তাড়াতাড়ি ফিরে আসো। তো এসব লিখে নিয়ে রোহিত চলে গেলে পঙ্কজার মনে অরুণের প্রতি পুরনো ভালোবাসাটা আরো বেশি করে জেগে ওঠে। তাই এরপর থেকে কম্পিউটারে টাইপিং শেখার নাম করে প্রতিনিয়ত রোহিতের বাসায় পড়ে থাকতো পঙ্কজা। আর রোহিত দিনের পর দিন শ্রীনিবাসজির সাথে দেখা করতে করতে শ্রীনিবাসজির সাথেও তার একটা বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে ওঠে। শ্রীনিবাসজির চিকেন অনেক পছন্দ হওয়ায় রোহিত প্রতি সপ্তাহে দেখা করার সময় শ্রীনিবাসজির জন্য হোটেল থেকে চিকেন নিয়ে যেত। এরপর শ্রীনিবাস আর রোহিত চিকেনটা তৃপ্তি করে খেত। শ্রীনিবাস সব সময় রোহিতকে বলতো কম্পিউটার সেরে একটা ভালো কাজ করতে।
কারণ তার মতে কম্পিউটারে কোনো ভবিষ্যৎ নেই। কম্পিউটার সময় আর টাকা নষ্ট করা ছাড়া কিছুই রোহিতকে দিতে পারবে না। তো একদিন শ্রীনিবাস খুব আর্জেন্ট রোহিতকেও তার বাবা চন্দ্রশেখরকে তার বাড়িতে ডেকে পাঠায়। শ্রীনিবাসজির সাথে ইন্সপেক্টর গোবিন্দকে দেখে রোহিত আর তার বাবা অনেকটা ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় আবার শ্রীনিবাস গম্ভীর গলায় বলে, আমি শহরে গিয়েছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম আপনার ছেলে রোহিত খুব খারাপ কাজে জড়িয়ে পড়েছে। রোহিত অন্য কারোর চিঠি লুকিয়ে লুকিয়ে পড়তেছে। ইন্সপেক্টর গোবিন্দ তখন চন্দ্রশেখরকে বলে, ভারতীয় আইন অনুযায়ী কেউ যদি অন্য কারোর চিঠি না জানিয়ে পড়ে এর জন্য তার 2 বছরের জেল সহ জরিমানা করা হয়। এসব শুনে চন্দ্রশেখর তখন রোহিতের উপর রেগে বলে, আমি জানতাম ওই কম্পিউটার তোর মাথা গিলে খেয়েছে। এই বলে রাগারাগি করতে থাকলে শ্রীনিবাস তখন হেসে রোহিতকে বলে, কিরে, কম্পিউটার কি আমাকে কিছু করতে পারলো? ইন্সপেক্টর গোবিন্দ তখন বলে, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই আইনটা শুধুমাত্র পোস্টম্যান গোবিন্দের জন্য জারি করা হয়েছে। পোস্টম্যান যদি কোনো লেটার পড়ে তাহলে ওর জেল হতে পারে। চন্দ্রশেখর আর রোহিত যেন এবার হাফ ছেড়ে বাঁচে। তো চা খাবার সময় শ্রীনিবাস সকলকে বলে, আমাদের ছেলেদের উপর আমাদের এক চুলও ভরসা করা উচিত নয়। এটা আমাদের জীবন, তাই আমাদেরকেই খুশি রাখতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মারা যাবার পর আমার সকল সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দিব। এই নিয়ে আমার লয়ারের সাথে কথাও বলা হয়ে গেছে। 2-1 দিনের মধ্যেই কাগজপত্র রেডি করে আমি সাইন করে দিব। এটা শুনেই রোহিত এবার থমকে যায়, কারণ অরুণের সাথে তার ইমেলে কথা হয়েছিল অরুণ বাড়িতে ফিরে আসলে অরুণের সাথে মিলে তারা দুজন বড় একটা কোম্পানি স্টার্ট করবে। কিন্তু সেই কোম্পানি স্টার্ট করতে গেলে তাদের তো অনেক টাকা লাগবে। কিন্তু যদি তার আগেই শ্রীনিবাস তার সকল সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দেয় তাহলে তাদের কি হবে? আর এই ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি যে পঙ্কজা কেন ইন্সপেক্টর আনাদকে বলল যে শ্রীনিবাসজির ছেলে অরুণের সম্পর্কে রোহিত জানে। তো সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে আসলে আনাদ পঙ্কজার কথা অনুযায়ী অরুণের খবর জানার জন্য রোহিতের বাড়িতে আসে। আনন্দ রোহিতের মাকে রোহিতের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার মা বলে রোহিত আজ এখনো ঘুম থেকে ওঠেনি। কিন্তু রুমে এসে আনন্দ দেখতে পাই আরো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। রোহিত তার রুমে মরে পড়ে আছে। সাথে সাথে আনন্দ খবরটা গোবিন্দকে জানালে গোবিন্দ সেখানে এসে দেখতে পায় রোহিতের লাশের পাশে এক বাটি চিকেন পড়ে আছে। সিনেমার ফ্ল্যাশব্যাকে চাই এটা দেখানোর জন্য যে হঠাৎ করে রোহিতের মৃত্যুটা কিভাবে হলো। দেখানো হয় অরুণের সাথে কথা বলার জন্য সব সময় রোহিতের কম্পিউটারের সামনে পঙ্কজা বসে থাকতো। মাঝে মধ্যে যখন অরুণ লাইনে থাকতো না তখন পঙ্কজা অরুণ আর তার ভালোবাসাটা কিভাবে গড়ে উঠেছিল সেটা রোহিতকে বলতো। রোহিতও বেশ আগ্রহ সহকারে তাদের ভালোবাসার গল্প শুনতো। আর এভাবেই রোহিত পঙ্কজার সাথে থাকতে থাকতে একটা সময় পঙ্কজার প্রতি তারও ভালো লাগা কাজ করা শুরু করে। একদিন অরুণ রোহিতকে জানায় সে পঙ্কজার জন্য তার একটা ফটো পাঠাচ্ছে। রোহিত পঙ্কজাকে ব্যাপারটা জানালে পঙ্কজা তখনই রোহিতের বাড়িতে আসে। ইন্টারনেট স্লো থাকায় রোহিত তখন পঙ্কজাকে বলে ফটো লোড হতে একটু সময় লাগবে। তো এই সময়ের মধ্যেই পঙ্কজার প্রতি রোহিতের আকর্ষণ কাজ করা শুরু করে। সে না চাইতেও ভালোবাসার নজরে পঙ্কজার হাতটা স্পর্শ করে বসে। পঙ্কজার রোহিতের মতলব বুঝতেই রোহিত আনইজি ফিল হয়ে যায়। ততক্ষণে অরুণের একটা ইমেলও চলে আসে। অরুণ বলে সে ওখানকার একটা গুরুত্বপূর্ণ কাজে আবারও ব্যস্ত হয়ে পড়েছে। গ্রামে যেতে হয়তো তার এখনো অনেক সময় লাগবে। রোহিতের খারাপ স্পর্শ, অরুণের না ফিরে আসা কথা, এই সব কিছুতেই মুহূর্তের মধ্যেই পঙ্কজার দুনিয়া উলট পালট করে দেয়। কারণ এবার সে অনেক আশা করে ফেলেছিল অরুণ এবার গ্রামে ফিরে এসে তাকে বিয়ে করবে, তাদের সুখের একটা সংসার হবে। কিন্তু অরুণও ফিরে আসছে না, এদিকে আবার রোহিতও তাকে ভালোবাসার নজরে স্পর্শ করে ফেলেছে। তাই পঙ্কজা এবার রেগে মেগে রোহিতকে বলে অরুণকে কিভাবে গ্রামে নিয়ে আসতে হয় সেটা সে ভালো করেই জানে। সন্ধ্যায় তুমি আমার বাড়িতে এসো, সেই সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। তো এই বলে রেগে মেগে পঙ্কজা তখনই বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরেই সে ক্ষিপ্ত হয়ে এভাবে মুরগিটাকে হত্যা করে। এরপর মুরগির মাংসটাকে বিষাক্ত একটা গাছ দিয়ে রান্না করে, যাতে এটা খাওয়ার সাথে সাথেই কেউ ফিনিশ হয়ে যায়। তো সন্ধ্যায় রোহিত পঙ্কজার বাড়িতে আসলে পঙ্কজা রোহিতকে বিষ মাখানো রান্না করা মাংসটা তার হাতে দেয়। পঙ্কজা রোহিতকে বলে এটা আমি শ্রীনিবাস আঙ্কেলের জন্য বানিয়েছি। আসলে এই বিষ মাখানো মাংসটা পঙ্কজা অরুণের বাবা শ্রীনিবাসজিকে খাইয়ে শ্রীনিবাসজিকে হত্যা করতে চাচ্ছে। আর শ্রীনিবাসজি এটা খেয়ে মারা গেলে অরুণ অবশ্যই তার বাবার মৃত্যুর কথা শুনে তখনই গ্রামে ছুটে আসবে। আর সে তখন অরুণকে বিয়ে করতে পারবে এবং তার সাথে সুখে সংসার করতে পারবে। আর রোহিত যখন তাকে ওই মনোভাবনায় স্পর্শ করেছিল তখন পঙ্কজা শ্রীনিবাসজির সাথে সাথে রোহিতকেও মারার পরিকল্পনা করেছিল। বাট যখন রোহিত সন্ধ্যায় পঙ্কজার কথা মতো পঙ্কজার বাড়িতে আসে তখন পঙ্কজা তার প্রতি রোহিতের ভালোবাসা ফিল করতে পেরেছিল। তখন পঙ্কজা বুঝতে পেরেছিল সে যেমন অরুণকে পাগলের মতো ভালোবাসে ঠিক তেমনই রোহিতও তাকে পাগলের মতোই ভালোবাসে। তাই পঙ্কজা তখন পুনরায় রোহিতকে বলে এই মাংসটা শুধুমাত্র সে আঙ্কেলের জন্য রান্না করেছে, ভুলেও যেন সে মাংসটা না খায়। রোহিত তখন তার কর্মকাণ্ডের জন্য তখনও অনুতপ্ত থাকায় পঙ্কজা দুম করে তার গালে একটা কিস করে। পঙ্কজা বলে রোহিত যেন এই সম্পর্কটা আর এগিয়ে না নিয়ে যায়।
মানে রোহিত পঙ্কজাকে যতটুকু ভালোবেসেছিল সবকিছুই যেন এখানেই শেষ করে। তো এই কথা শোনার পর রোহিত ভাঙা মন নিয়ে ফ্রাস্ট্রেশনে জোরে সাইকেল চালিয়ে শ্রীনিবাসজির বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু রাস্তার মাঝে হঠাৎই একজনের সাথে সে অ্যাক্সিডেন্ট করে বসে। লোকটার কাগজগুলো মাটিতে পড়ে গেলে রোহিত কাগজগুলো দেখে বুঝতে পারে সত্যি সত্যি শ্রীনিবাস তার সকল সম্পত্তি অনাথ আশ্রমে দান করার জন্য দলিল বানিয়েছে। এটা দেখে রোহিত এবার আরো ভাবনায় পড়ে যায়, কারণ দু একদিনের মধ্যে যদি শ্রীনিবাস তার সকল সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দেয়, তাহলে অরুণ বাড়িতে ফিরে আসার পর তার আর অরুণের বড় কোম্পানি স্টার্ট করাটার কি হবে? সে তো পঙ্কজাকেও হারিয়েছে এবং তার স্বপ্নটাকেও এবার হারাতে চলেছে। তাই রোহিত মাংসটাকে আর শ্রীনিবাসজিকে না দিয়ে সেটা নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে রোহিতও চিন্তা করে আজই সে শ্রীনিবাসজিকে হত্যা করবে, যাতে শ্রীনিবাসজি তার সকল সম্পত্তি অনাথ আশ্রমে দান না করতে পারে। সে ইন্টারনেটে সার্চ দেয় কিভাবে একটা লোককে কোনো প্রমাণ না রেখে হত্যা করা যায়। এখানে একটা কথা বলে রাখি, রোহিতও জানে না যে পঙ্কজাও শ্রীনিবাসজিকে হত্যা করার জন্য মুরগির মাংসতে বিষ মিশিয়েছে। তো রোহিতের পঙ্কজার হাতের তৈরি মাংসটা একটু খেতে ইচ্ছে করলে সে তার জন্য একটু রেখে দেয়, আর এরপর ইন্টারনেট থেকে পাওয়া তথ্য দিয়ে সেই মাংসতে কিছু ঔষধ গুঁড়ো করে মিশিয়ে দেয়। মাংসতে বিষ মেশানোর পর সেই রাতেই শ্রীনিবাসজির বাসায় আসে রোহিত। শ্রীনিবাসজির বাড়িতে শ্রীনিবাসজি ছাড়া আর কেউ না থাকায় রোহিতের আরো সুবিধা হয়। রোহিত যেহেতু প্রতিনিয়তই শ্রীনিবাসকে চিকেন নিয়ে এসে খাওয়াতো, সেহেতু শ্রীনিবাসও কোনো সন্দেহ করে না। রোহিত চিকেন সার্ভ করলে শ্রীনিবাস সেই চিকেনটা আপন মনে খেতে শুরু করে। আর যখনই চিকেনে থাকা বিষটা শ্রীনিবাসজির শরীরে ছড়িয়ে পড়ে, তখনই রোহিত তার শরীরে একটা ইনজেকশন পুশ করে দেয়, আর মুহূর্তের মাঝেই শ্রীনিবাসজি পরপারে পৌঁছে যায়। এরপর রোহিত বিষ মাখানো মাংসটা শ্রীনিবাসজির বাড়ির পেছনের জঙ্গলের ভেতরে ফেলে দেওয়ার পর এমনভাবে শ্রীনিবাসজিকে রেখে আসে যেন যে কেউ মনে করে শ্রীনিবাসজি স্বাভাবিকভাবে মারা গেছে, আর যেমনটা সকলে মনেও করেছিল। তো সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে আসলে দেখি পঙ্কজা রোহিতের মৃত্যুর খবর জানতে পেরে সাথে সাথে রোহিতকে দেখার জন্য সেখানে এসেছে। পঙ্কজা রোহিতের পাশে তার বিষ মাখানো চিকেনটা দেখে অবাক হয়ে যায়। সে বুঝে যায় তার বিষ মাখানো চিকেনটা খেয়েই রোহিত মারা গেছে। পঙ্কজার ভয়ার্থ ফেস দেখে গোবিন্দ তখন কিছু একটা বুঝতে পারে। এরপর গোবিন্দ চুপচাপ পঙ্কজাকে সেখান থেকে নিয়ে থানায় আসে। আম্মাজিও তখন দৌড়াতে দৌড়াতে থানায় আসে। আম্মাজি কান্না করতে করতে জানতে চাই কেন তার মেয়েকে তারা এখানে নিয়ে আসলো। তো এমন সময় সেলভাম এসে বলে, স্যার আপনার কথা মতো আমি পঙ্কজাদের বাড়িতে গিয়েছিলাম, ওখানে গিয়ে আপনার কথা মতো আমি এই গাছটা পেয়েছি। এটা কি স্যার? আম্মাজি এবার বুঝে যায় তার মেয়ে কিছু তো একটা করেছে। সে কান্না করতে করতে পঙ্কজাকে মারতে শুরু করে। আনান তখন আম্মাজিকে থামালে পঙ্কজা বলতে শুরু করে। সে বলে, আমি আর অরুণ অনেক আগে থেকেই একে অপরকে ভালোবাসতাম। অরুণ বিদেশে যাবার পর থেকে সেই থেকে ওর জন্য আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু হঠাৎ একদিন ও আমাকে রোহিতের মাধ্যমে একটা ইমেল পাঠায়, আর এরপর আমি রোহিতের মাধ্যমে প্রতিদিন অরুণকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে বলতাম। বাট অরুণ আমার কথা শুনছিলই না। তাই আমি সিদ্ধান্ত নিলাম অরুণের বাবা শ্রীনিবাসজিকে আমি হত্যা করব। তাহলে তো অরুণ ওর পিতাকে দেখতে গ্রামে ফিরে আসবে। এই ভেবে রোহিতের মাধ্যমে আমি বিষ মাখানো চিকেনটা পাঠাই শ্রীনিবাসজিকে মারার জন্য। কিন্তু রোহিতকে আমি বলেছিলাম ও যেন চিকেনটা না খায়, কিন্তু ও আমার কথা না শুনে চিকেনটা খেয়ে হয়তো মারা গেছে। তখন দেখানো হয় রোহিতের মৃত্যু কিভাবে হয়েছিল। রোহিত শ্রীনিবাসজিকে হত্যা করে বাড়িতে ফিরে আসার পর রোহিতের ভেতরে অপরাধবোধ কাজ করা শুরু করেছিল। সে এখন কি করবে বুঝতে পারছিল না। সে ফ্রাস্ট্রেশনে পঙ্কজার দেওয়া চিকেনটা খেতে শুরু করলে তখনই আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, আর কম্পিউটারে আগুন ধরে শর্ট সার্কিট হয়ে রোহিতের মৃত্যু হয়। সাথে বিষের প্রকোপ তো ছিলই। তো সিন বর্তমানে আসলে আনন্দ পঙ্কজাকে বলে, সি পঙ্কজা সি, বিনা কারণে তুমি দুজন লোককে হত্যা করে দিলে, তুমি একদম ঠিক করনি। ঠিক তখনই গোবিন্দের অতীতের একটা ঘটনা মনে পড়ে যায়। গোবিন্দের ঘটনাটা মনে পড়তেই গোবিন্দ এবার আনন্দকে বলে, তুমি পঙ্কজাকে বাসায় দিয়ে আসো। আর হ্যাঁ, পঙ্কজাই যে দুজন লোককে হত্যা করেছে সেটা যেন কেউ না জানতে পারে। কিন্তু ইন্সপেক্টর গোবিন্দ হঠাৎ কেন এমনটা করলো? অতীতে কি এমন ঘটেছিল তার সাথে যে সেটা মনে করতেই পঙ্কজার মতো এমন হত্যাকারীকে সে ছেড়ে দিল? তো গোবিন্দের সাথে সেই সময় কি ঘটেছিল সেটা দেখাতে সিনেমার গোবিন্দের ফ্ল্যাশব্যাকে যায়। ৩০ বছর আগে গোবিন্দ তার বউ সীমন্তিনীদের বাসার চাকর ছিল। সীমন্তিনীর বাবার নাম ছিল চন্দ্রাধর। সীমন্তিনী সেই সময় তার বাবা ও মায়ের সাথে শহরে থাকতো। আসলে সীমন্তিনীর বাবা চন্দ্রাধর সেই সময় গ্রামে আরেকটা বিয়ে করেছিল, আর তার পরের পক্ষের বউ ছেলে মেয়ের সকল দায়িত্ব গোবিন্দকে দিয়ে নিশ্চিন্তায় চন্দ্রাধর শহরে থাকতো। চন্দ্রাধরের এই পক্ষের ছোট দুজন ছেলে ও মেয়ে ছিল। মেয়েটার নাম সুমা আর ছেলেটার নাম মঞ্জু। সুমা আর মঞ্জু গোবিন্দকে আপন বড় ভাই মনে করত। গোবিন্দ সেই বাড়ির চাকর হওয়া সত্ত্বেও সুমা আর মঞ্জুকে আপন ছোট ভাই বোনের মতো করেই স্নেহ করত। সে তাদেরকে অনেক ভালোবাসতো। এবং চন্দ্রাধরের পরের বউ সুমা আর মঞ্জুর মা, তার মাথায় প্রবলেম ছিল। সংসারের অশান্তিতে সে প্রায়ই তার ছেলে ও মেয়েকে সাথে নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করত।
একদিন চন্দ্রাধর গ্রামে না আসায় রেগেমেগে চন্দ্রাধরের বউ সুমা আর মঞ্জুকে জঙ্গলের ভেতরের কূপের সামনে নিয়ে যায় এবং সুমা আর মঞ্জু দুজনকেই সেই কূপে ফেলে দেওয়ার পর নিজেও সেই কূপে লাফ দেয়। গোবিন্দ বিষয়টা জানতে পেরে সাথে সাথে সেই দিন হন্তদন্ত হয়ে একটা লোকের সাথে করে সেখানে গিয়ে চন্দ্রাধরের বউ ছেলে মেয়েকে বাঁচিয়ে নিয়েছিল, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। দুজন লোক হন্তদন্ত হয়ে জঙ্গলের ভেতরের একটা কূপের সামনে আসার পর সেই কূপে লাফ দিয়েছিল। আসলে সেই দিন ইন্সপেক্টর গোবিন্দই কূপে লাফ দিয়েছিল চন্দ্রধরের বউ ছেলে মেয়েকে বাঁচানোর জন্য। তো চন্দ্রধর অনেক বড় লোক ছিল, তার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য গোবিন্দকে এখানকার থানার কনস্টেবলের চাকরি পাইয়ে দেয়, সাথে শহর থেকে বড় মেয়েকে গ্রামে নিয়ে এসে গোবিন্দের সাথে বিয়েও দিয়ে দিয়েছিল। এরপর পুনরায় গোবিন্দকে সকল দায়িত্ব দিয়ে আবার শহরে চলে যায়। চাকরের সাথে তার আগের পক্ষের মেয়ের বিয়ে দিয়ে এখানে আরেকটা ঝামেলা পয়দা করে রেখে যাওয়াতে চন্দ্রশেখরের বউ আরো রেগে যায়। এরপর সে তার নিজের ছেলে মেয়েকে চাকরের মতো করে মানুষ শুরু করে। তাদেরকে ঠিক রকম খেতেও দিত না, তাদের দিয়ে ক্ষেতের সকল কাজ করাতো। গোবিন্দ যেহেতু সীমা আর মঞ্জুকে আপন ছোট দুই ভাই বোন মনে করতো, সেহেতু সে মঞ্জু আর প্রমোদের কষ্ট সহ্য করতে পারতো না। সে একদিন তার শাশুড়ি আম্মাকে বলেই ফেলে, ওরা অনেক ছোট, আপনি ওদেরকে ওইভাবে কষ্ট দিচ্ছেন কেন? মহিলাটা তখন বলে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমাদের সিফারিশে তুমি পুলিশের চাকরিটা পেয়েছো, নাহলে চন্দ্রশেখর তার বড় মেয়েকে তোমার সাথে কিভাবে বিয়ে দিত? আগে নিজের যোগ্যতা যাচাই করো, তারপর আমাকে শেখাতে এসো। গোবিন্দ তারপরও মহিলাটাকে কিছু বলে না, কারণ ছোটবেলা থেকেই সে মহিলাটাকে নিজের মা হিসেবে দেখে এসেছে, আর এখন সে তার শাশুড়ি আম্মা। তাই সে মহিলাটার কথার কোনো জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে তখনকার মতো সেখান থেকে চলে যায়। কিন্তু তার শাশুড়ি আম্মার পাগলামি দিনের পর দিন বেড়েই চলেছিল। সে প্রায়ই তার ছেলে মেয়ে মঞ্জুকে নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করত। গোবিন্দ তখন বুঝতে পারে কোনো না কোনো দিন তার পাগলি শাশুড়ি আম্মা তার নিজের ছেলে মেয়েকে হত্যা করে বসতে পারে। আর সে যেহেতু মঞ্জু আর প্রমোদকে অনেক ভালোবাসে, তাই তাকেই কিছু একটা করতে হবে। সবশেষে সে তার শাশুড়ি আম্মাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে তার শাশুড়ি আম্মার পছন্দের ক্ষীরের মধ্যে আসাম ভাড়া নামের সেই গাছটা মিশিয়ে দেয়। যেমনটা পঙ্কজা ও শ্রীনিবাসজিকে মারার জন্য আসাম ভাড়া নামের এই গাছটাই চিকেনের ভেতরে দিয়েছিল। তো কোনো সন্দেহ ছাড়াই গোবিন্দ তার শাশুড়ি আম্মাকে মারতে সেদিন সক্ষম হয়েছিল। আর সেই দিন সে তার শাশুড়ি আম্মাকে ইচ্ছা করে মারেনি, সে সুমা আর প্রমোদকে বাঁচানোর জন্য এটা করেছিল, মানে এক প্রকার বাধ্য হয়ে সেটা করেছিল। আর এরপর গোবিন্দ নিজের ছেলে মেয়ের থেকেও সুমা আর প্রমোদকে বেশি ভালোবেসে বড় করে এসেছে। সে সুমাকে ভালো একটা পরিবারে বিয়ে দিয়েছে, আর প্রমোদ এখন বিদেশে বড় একটা কোম্পানিতে চাকরি করতেছে। এরপর আমাদের দেখানো হয় গোবিন্দ এ কারণেই সেদিন বুঝতে পেরেছিল শ্রীনিবাসজিকে কেউ হত্যা করেছে, আর সে এ কারণেই কোনো শাস্তি ছাড়া পঙ্কজাকেও ছেড়ে দিয়েছে। তো মুভির গল্পটা কেমন লাগলো সেটা আমি বলতে পারছি না, কারণ ডিরেক্টর গল্পটা এমন ভাবে দেখিয়েছিল, সেইভাবে আমি যত গুছিয়ে এক্সপ্লেইন করতাম না কেন আপনারা মুভির আগামাথা কিছুই বুঝতে পারতেন না। তাই আমি গল্পটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু বাদ দিয়ে এক্সপ্লেইন করলাম, যাতে আপনারা যারা যারা মুভিটা দেখার পরেও বোঝেননি তারা যেন গল্পটা ঠিকঠাক ভাবে বুঝতে পারেন। তো যাদের যাদের কাছে মুভিটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবেন। তো টেক কেয়ার, বাই।